হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো লাস্ট ভিডিওতে আমি তোমাদের যে চ্যাপ্টারটা শেষ করেছিলাম সেটা হচ্ছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। তো আমার প্রিয় NEET 2024 অ্যাসপিরেন্ট ভাই ও বোনেরা, তো আজকে আমি ক্লাস 11-এর আর একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে চ্যাপ্টার 19 NCERT অনুসারে। যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাও, এক্সক্রেটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তো তোমরা পেজ নম্বর বের করবে, যে পেজ 290 আমার এনসিআরটি বই অনুসারে। তো চলো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেটা হচ্ছে হিউম্যান এক্সক্রেটরি সিস্টেম আর ইউরিন ফর্মেশন মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ বেসিস কোশ্চেন, অর্থাৎ মেকানিজম বেসিস কোশ্চেন, অ্যাসাসন, রিজন, স্টেটমেন্ট ওয়াইজ সব টাইপের কোশ্চেন হয়। ইউরিন ফর্মেশন, ফাংশন অফ দ্য টিউবুলস, এখান থেকে খুব কনসেপচুয়াল কোশ্চেন আসে, এবং মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ দ্য ফিল্ট্রেট, অর্থাৎ কাউন্টার কারেন্ট মেকানিজম, এবং রেগুলেশন অফ কিডনি ফাংশন। এই প্রত্যেকটা জায়গা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। অ্যাসাসন, রিজন বলো, স্টেটমেন্ট বেসিস, মেকানিজম বেসিস স্টেটমেন্ট, এবং মিকচুরেশন, এটাও খুব ইম্পর্টেন্ট, এবং ডিসঅর্ডার অফ দ্য এক্সক্রেটরি সিস্টেম। তো চলো শুরু করা যাক। Animals accumulate ammonia, urea, uric acid, carbon dioxide, water, and ions like sodium, potassium, chloride, phosphate, sulfate, etc., either by metabolic activities or by means like excess ingestion. অর্থাৎ এই লাইনটাতে কী বলছে দেখো, যে আমরা জানি যে আমাদের জীবজগতে প্রত্যেকটা জীবেরই শরীরে বিভিন্ন বিপাকজাত প্রক্রিয়া বা বিভিন্ন জৈবিক প্রক্রিয়া দ্বারা বিভিন্ন রকম দূষিত পদার্থ উৎপন্ন হয়, অর্থাৎ ওয়াস্ট প্রোডাক্ট এবং বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, যেগুলো তাদের শরীরে সঞ্চিত হয়, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, জল, এবং বিভিন্ন প্রকার আয়ন, যেমন সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ফসফেট আয়ন, পটাশিয়াম আয়ন, সালফেট আয়ন, এক্সেট্রা। কী হয় তাদের বিভাগগত প্রক্রিয়া এবং আদার কোনো জৈবিক প্রক্রিয়া। তো নেক্সট কী বলছে, দিস সাবস্টেন্সেস হ্যাভ টু বি রিমুভ টোটালি অর পার্শিয়ালি। অর্থাৎ এই বিপাকের যত দূষিত পদার্থগুলিকে আমাদের শরীর থেকে পুরোপুরি বা আংশিকভাবে অপসারিত হতে হয়। In this chapter, you will learn the mechanism of elimination of these substances with special emphasis on common nitrogenous waste. অর্থাৎ এই অধ্যায়ে তোমরা বিভিন্ন রকম বিভাগজাত দূষিত পদার্থের অপসারণ প্রক্রিয়া এবং তাদের মধ্যে বিশেষ প্রক্রিয়া, অর্থাৎ নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে কীভাবে অপসারিত হয়, সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা বিশেষভাবে বিস্তারিত জানব। অ্যামোনিয়া, ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড আর দ্য মেজর ফর্মস অফ নাইট্রোজেনাস ওয়াস্ট এক্সক্রিটেড বাই দ্য অ্যানিমেলস। অর্থাৎ এটা আমরা সবাই জানি যে প্রত্যেকটা জীবের শরীরে যে সব থেকে বেশি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কোনটা উৎপন্ন হয়, অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড। এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া ইজ দ্য মোস্ট টক্সিক ফর্ম এবং রিকোয়ার্স লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার ফর ইটস এলিমিনেশন, whereas uric acid being the least toxic can be removed with a minimum loss of water. অর্থাৎ অ্যামোনিয়া হচ্ছে সর্বাপেক্ষা দূষিত এবং ক্ষতিকারক বর্জ্য পদার্থ, এবং এটার অপসারণের জন্য বেশি পরিমাণ জলের প্রয়োজন হয়। অর্থাৎ এটা যেহেতু সর্বাপেক্ষা দূষিত, তাই এটার গাঢ়ত্বটা আমাদের শরীরে বেশি থাকে, তো এর গাঢ়ত্বটাকে লঘু করার জন্য, ওটা ডাইলুট করার জন্য আমাদের জলটা তো বেশি দরকার হয় না। এবং ইউরিক অ্যাসিড সর্বাপেক্ষা কম ক্ষতিকারক দূষিত, অর্থাৎ সর্বাপেক্ষা লিস্ট টক্সিক, অর্থাৎ কম ক্ষতিকারক যেহেতু বর্জ্য পদার্থ, তাই এটার অপসারণের জন্য কি হয়, সব থেকে কম জল দরকার, অর্থাৎ এটার গাঢ়ত্ব সবসময় কম থাকে, তো এটাকে আর লঘু অতটা করার দরকার হয় না, তো এটার জন্য সব থেকে কম জলের দরকার হয়। দ্য প্রসেস অফ এক্সক্রিটিং অ্যামোনিয়া ইজ অ্যামোনোটেলিজম। খুব ইম্পর্টেন্ট লাইন, যে আমাদের বিভিন্ন জীবজগতের যে আমাদের শরীরে এবং বিভিন্ন জীবজগতের শরীর থেকে অ্যামোনিয়া অপসারণের যে পদ্ধতি, সেকে বলা হয় অ্যামোনোটেলিজম।
মেনি বনিফিশেস অ্যাকোয়াটিক অ্যাম্ফিবিয়ানস অ্যান্ড অ্যাকোয়াটিক ইনসেক্টস আর অ্যামোনোটিলিক ইন নেচার। এখানে যে প্রতিটা যে উদাহরণগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কস বা কলাম ম্যাচিং কোশ্চেন আসতে পারে, যে কোনটা কোনটা অ্যামোনোটিলিক, কোনটা কোনটা ইউরিওটেলিক, কোনটা কোনটা ইউরিকোটেলিক, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বিভিন্ন প্রকার অস্থিযুক্ত মাছ এবং জলজ উভচর এবং জলজ পতঙ্গ, সেগুলো হচ্ছে অ্যামোনোটেলিক ইন নেচার হয়। Ammonia, as it is readily soluble, is generally excreted by diffusion across body surfaces or through gill surfaces in fish as ammonium ions. অর্থাৎ এই অ্যামোনিয়া যে আমরা দেখলাম সর্বাপেক্ষা দূষিত পদার্থ, তো এটার একটা বৈশিষ্ট্য আছে যে এটা সর্বাপেক্ষা দ্রবীভূত হয় জলে বা অন্য কোনো সলভেন্টে, অর্থাৎ এটা সর্বাপেক্ষা দ্রাব্যকর, এবং এইটা সাধারণত ব্যাপন পদ্ধতির দ্বারা আমাদের শরীর থেকে বা জীবজগতের দেহ থেকে অপসারিত হয়ে যায়, অথবা বিভিন্ন প্রকার অস্থিযুক্ত মাছের গিল সারফেস, অর্থাৎ গিল নামক যে বিশেষ প্রকার শাসন করেছে তাদের যে দেহতল, সে গিলের দেহতলের উপর দিয়ে অপসারিত হয়ে যায় কী হিসাবে? অ্যামোনিয়াম আয়ন হিসাবে। কিডনিস ডু নট প্লে এনি সিগনিফিক্যান্ট রোল ইন ইস রিমুভাল। অর্থাৎ এই অ্যামোনিয়া যেহেতু সর্বাপেক্ষা ক্ষতিকারক টক্সিক দূষিত পদার্থ, তাই এর অপসারণের জন্য কিডনি কোনো ভূমিকা পালন করে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিডনি ডু নট প্লে এনি সিগনিফিক্যান্ট রোলস ইন ইটস রিমুভাল। Terrestrial adaptation necessitated the production of lesser toxic nitrogenous waste like urea and uric acid for conservation of water. অর্থাৎ আমাদের যে স্থলজ বসবাসকারী প্রাণীদের দেহে সর্বাপেক্ষা কম ক্ষতিকারক দূষিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, যেমন ইউরিয়া অর্থাৎ ইউরিক অ্যাসিড। কিসের জন্য হয়? জলের সংরক্ষণের জন্য। যদি সর্বাপেক্ষা দূষিত পদার্থ অ্যামোনিয়া উৎপন্ন হতো, তো অ্যামোনিয়ার অপসারণের জন্য কী লাগতো? বেশি পরিমাণ জল লাগতো, তো আমাদের শরীরে তো জলের ঠিকমতো সংরক্ষণ হতো না। তাই কী হয়, আমাদের শরীরে সর্বাপেক্ষা লেস টক্সিক অর্থাৎ সর্বাপেক্ষা কম দূষিত এই ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, যাতে আমাদের শরীরে জলের সংরক্ষণটা বজায় থাকে। Mammals, many terrestrial amphibians and marine fishes mainly excrete urea and are called ureotelic animals. অর্থাৎ বিভিন্ন প্রকার স্তন্যপায়ী, বিভিন্ন প্রকার স্থলজ উভচর প্রাণী এবং বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, তারা তাদের দেহ থেকে এই ইউরিয়া নামক বর্জ্য পদার্থ অপসারিত হয়ে যায়, এবং এই প্রক্রিয়াটাকে কী বলা হয়? ইউরিওটেলিজম, এবং এদেরকে কী বলা হয়? ইউরিওটেলিক জীব। Ammonia produced by metabolism is converted into urea in the liver of these animals and released into the blood, which is filtered and excreted out by the kidneys. অর্থাৎ যেসব জলজ জীব এবং সেসব প্রাণীদের ক্ষেত্রে এই অ্যামোনিয়া উৎপন্ন হয়, মানে বিপাকক্রিয়ার ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো অ্যামোনিয়াটা যেহেতু সব থেকে ক্ষতিকারক এবং দূষিত বর্জ্য পদার্থ, তো অ্যামোনিয়াটা কী হয়, পরবর্তীতে ইউরিয়ায় পরিবর্তন হয়ে যায় এইসব প্রাণীর যকৃতে। অর্থাৎ এইসব যকৃতের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা অ্যামোনিয়া ইউরিয়াতে পরিবর্তন হয়ে যায়, কারণ ইউরিয়া অ্যামোনিয়ার থেকে কম ক্ষতিকারক এবং কম দূষিত, এবং তাদের রক্তের মধ্যে এটা মুক্ত হয়ে যায়, এবং তাদের বৃক্কের দ্বারা এই ইউরিয়া নামক বর্জ্য পদার্থ পরিশ্রুত হয় এবং দেহ থেকে অপসারিত হয়ে যায়। Some amount of urea may be retained in the kidney matrix of some of these animals to maintain a desired osmolarity. এই লাইনটা ইম্পর্টেন্ট, অর্থাৎ যেসব প্রাণীদের দিয়ে ইউরিয়া নামক দূষিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, তো তাদের ইউরিয়া যখন শরীর থেকে দূষিত যে ইউরিয়া যে দূষিত পদার্থটা সে অপসারিত হয়ে যায়, তো অপসারণের পরেও তাদের বৃক্কের ম্যাট্রিক্স অঞ্চলে কিছুটা পরিমাণ ইউরিয়া থেকে যায়, মানে কিছুটা পরিমাণ ইউরিয়া বেরোয় না, কিছুটা পরিমাণ ইউরিয়া থেকে যায়। কিসের জন্য? যে তাদের শরীরে
অভিস্রবণের ভারসাম্যটা রক্ষা করার জন্য, খুব ইম্পর্টেন্ট যে তাদের দেহে যেহেতু অভিস্রবণের ভারসাম্য রক্ষা করতে হবে, তো তাদের কিছুটা শরীরে কিডনি ম্যাট্রিক্সে ইউরিয়াটা থেকে যায়। Reptile birds, land snails, and insects excrete nitrogenous waste as uric acid in the form of pellet or paste within a minimum loss of water and are called uricotelic animals. অর্থাৎ সরীসৃপ, পক্ষী, বিভিন্ন প্রকার মাটির সাপ এবং পতঙ্গরা তাদের শরীর থেকে নাইট্রোজেন ঘটিত দূষিত বর্জ্য পদার্থ হিসেবে কি নির্গত হয়? ইউরিক অ্যাসিড নির্গত হয় কি ফর্মে? পেলেট অর পেস্ট। ওই পেস্ট দানা আকারে, দানা পেস্ট থাকবে, দেখবে তোমার দানা আকারে নির্গত হয়, পেলেট অর পেস্ট। অর্থাৎ ইউটে মিনিমাম লস অফ ওয়াটার, অর্থাৎ ইউরিক অ্যাসিড যেহেতু সর্বাপেক্ষা কম ক্ষতিকারক এবং কম দূষিত, তো সেটা অপসারণের জন্য বা নির্গমনের জন্য সবথেকে কম পরিমাণ জলের দরকার হয়, একটু আগেই বললাম। এবং এইসব প্রাণীদের কী বলা হয়? ইউরিকোটিলিক জীব, এবং এই প্রক্রিয়াটাকে কী বলা হয়? ইউরিকোটিলিজম। A survey of animal kingdom presents a variety of excretory substructure. অর্থাৎ যদি আমরা কোনো জীবজগতে বিভিন্ন প্রজাতির জীবের আমরা সার্ভে করি, তো আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ অপসারণের জন্য, নির্গমনের জন্য বিভিন্ন প্রকার অঙ্গ থাকে। In most of the invertebrates, these structures are simple tubular forms, whereas vertebrates has complex tubular organs called kidney. অর্থাৎ বেশিরভাগ নিম্ন স্তরের অমেরুদণ্ডী প্রাণীদের দেহে কি দেখা যায়? এই যে এক্সক্রেটরি সিস্টেমটা, অর্থাৎ দূষিত পদার্থ অপসারণের জন্য দায়ী যেসব অঙ্গগুলো, সেগুলো সরল টিউবুলার ফর্মে থাকে, অর্থাৎ সরল নাহিল আকারে থাকে। এবং আমাদের বিভিন্ন প্রকার উচ্চস্তরের মেরুদণ্ডী প্রাণীদের থেকে এটা জটিল নায়িকাকার আকারে বিন্যস্ত থাকে, অর্থাৎ জটিল নালীর আকারে থাকে। যেমন একটা উদাহরণ, যেমন কিডনি। সাম অফ দি স্ট্রাকচার্স আর মেনশন হয়, এখানে কিছু উল্লেখ করা হলো। তো এখানে যে প্রতিটা প্রাণীর দিয়ে কী কী অর্গান থাকে, এক্সক্রেটরি অর্গান, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কস আসবে, তারপরে তোমার কলাম ম্যাচিং আসবে, সব আসবে এখান থেকে। এবং এখান থেকে উদাহরণ দিয়ে কিন্তু উদাহরণ তুলেই কোশ্চেন দিবে, কিন্তু যে একটা উদাহরণ দিয়ে বলে এটা অঙ্গটা কার মধ্যে থাকে, বা একটা প্রাণীর নাম দিয়ে দিল এদের মধ্যে কী কী অঙ্গ থাকে, এটা ইম্পর্টেন্ট। Protonephridia or flame cells are the excretory structures in platyhelminthes, flatworms, that is planaria, rotifers, some annelids and the cephalochordate amphioxus. অর্থাৎ প্ল্যাটিহেলমিন্থিস, আমরা যখন এনিম্যাল কিংডম পড়বে, তো এনিম্যাল কিংডম তোমরা হয়তো নিশ্চয়ই এতদিন পড়ে ফেলছো। যখন আমি পড়বো তখন দেখবে যে প্ল্যাটিহেলমিন্থিস হলো একটা নিম্নস্তর অমেরুদণ্ডী প্রাণী। তো ইনভার্টিব্রেটসদের মধ্যে বিভাগ একটা প্লাটিহেলমিন্থিস, ফ্ল্যাটওয়ার্ম, ফিদাকৃমি যেগুলো থাকে, প্ল্যানেরিয়া। তো তাদের দেহে এক্সক্রেটরি স্ট্রাকচার, অর্থাৎ বর্জ্য পদার্থ অপসারণের জন্য কী কী অঙ্গ থাকে? প্রোটোনেফ্রিডিয়া ও ফ্লেম সেল নামক একটা অর্গান থাকে। এবং বিভিন্ন প্রকার রোটিফার এবং সাম অ্যানেলিডসদের দেহে, অ্যানেলিডস আর একটা বিভাগ ইনভার্টিব্রেটসদের মধ্যে, এবং সেফালোকর্ডেরও একটা বিভাগ যেটা হচ্ছে অ্যাম্ফিঅক্সাস। সেফালোকর্ডের মধ্যে একটা উদাহরণ কি অ্যাম্ফিঅক্সাস, সব ওখানেই আছে এনিম্যাল কিংডমে। তো তাদের দেহে কী থাকে? প্রোটোনেফ্রিডিয়া নামক একটা অঙ্গ থাকে। প্রোটোনেফ্রিডিয়া আর প্রাইমারিলি কনসার্ন উইথ আয়নিক অ্যান্ড ফ্লুইড ভলিউম রেগুলেশন, দ্যাট ইজ অসমো রেগুলেশন। এই প্রোটোনেফ্রিডিয়া একটা গুরুত্বপূর্ণ কাজ করে, যে তাদের দেহে আয়নের এবং তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ মোট কথা বলতে গেলে অভিস্রবণজনিত কাজ করতে সাহায্য করে, এবং অভিস্রবণজনিত চাপ এবং আয়তন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। Nephridia are the tubular excretory structures of the earthworm and other annelids. অর্থাৎ বিভিন্ন প্রকার কেঁচো, বিভিন্ন প্রকার টাইপের কেঁচো এবং অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহে নায়িকাকার এক প্রকার বর্জ্য পদার্থ অপসারণের জন্য অঙ্গ দেখা যায়, সেটা হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হেল্প টু রিমুভ নাইট্রোজেনাস ওয়াস্ট অ্যান্ড মেনটেন এ ফ্লুইড অ্যান্ড আয়নিক ব্যালেন্স। অর্থাৎ এই নেফ্রিডিয়া নামক অঙ্গটা কী কাজ করে? তাদের দেহ থেকে নাইট্রোজেন গঠিত দূষিত বর্জ্য পদার্থের অপসারণে সাহায্য করে, এবং তাদের দেহে আয়ন এবং তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। খুব খুব ইম্পর্টেন্ট লাইনটা।
Malpighian tubules are the excretory structures of most of the insects, including cockroaches. Malpighian tubules help in the removal of nitrogenous waste and osmoregulation. অর্থাৎ বিভিন্ন প্রকার পতঙ্গদের, বিশেষ করে যেমন আরশোলা আমরা যে দেখতে পাই, আরশোলা তো তাদের দেহে বর্জ্য পদার্থ অপসারণের জন্য এক প্রকার বিশেষ অঙ্গ দেখা যায়, সেটা হচ্ছে ম্যালপিজিয়ান নায়িকা। তো এই ম্যালপিজিয়ান নায়িকা কি করে, তাদের দেহ থেকে যেমন একদিকে যেমন নাইট্রোজেন ঘটিত দূষিত বর্জ্য পদার্থের অপসারণ ঘটায়, এবং অন্যদিকে তাদের দেহে অভিস্রবণজনিত চাপ ও আয়তন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অর্থাৎ অভিস্রবণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। Antennal glands or green glands perform the excretory function in crustacean like prawns, অর্থাৎ ক্রাস্টেসিয়া জাতীয় প্রাণী যেমন চিংড়ি আমরা দেখে খাই, তো এই ক্রাস্টেসিয়া জাতীয় প্রাণী চিংড়ি দিয়ে বর্জ্য পদার্থ অপসারণের জন্য এক প্রকার অঙ্গ দেখা যায়, যেটাকে বলা হয় অ্যান্টেনাল গ্ল্যান্ডস অর গ্রিন গ্ল্যান্ডস, অর্থাৎ বাংলা কথা বলতে গেলে সবুজ গ্রন্থি। তো নিচে দেখো ফিগার 19.1-এ একটা হিউম্যান ইউরিনারি সিস্টেম দেওয়া আছে। তো এই স্ট্রাকচারটা তো তোমাদের নতুন করে বলা কিছু না, কারণ এই স্ট্রাকচারের সঙ্গে তোমার পরিচিত। এই স্ট্রাকচারটা তোমরা এই পাশের লেখাগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। যে এখানে যেমন একটা যে বলছি ইনফিরিয়র ভেনা কেভা, এটা তো তোমরা জানো। অ্যাড্রিনাল গ্ল্যান্ড অর্থাৎ কিডনির উপরে থাকে ত্রিকোণাকার। রেনাল আর্টারি এটা তো আছে। পেলভিস, আমরা যদি একটা কিডনিকে করে খুলি, মানে ক্রস সেকশন করি, তো এর মধ্যে দেখা যায় পেলভিস অংশ দেখা যায়, কর্টেক্স মেডুলা, এটা তো জানো। ডরসাল অ্যারোটাই, রেনাল আর্টারি যেটা কিডনির দিকে যাচ্ছে সেটা রেনাল আর্টারি, এবং সোজাসুরি লম্বাটা সেটা হচ্ছে ডরসাল অ্যারোটা। এটা হচ্ছে ইউরেটার নামক অঙ্গ, কিডনি থেকে বেরোলো একেবারে ইউরেটার, এবং নিচে একটা ত্রিকোণাটা ইউরিনারি ব্লাডার আছে, যের মধ্যে ইউরিন সঞ্চিত হয় বা কনজারভেশন হয় ইউরিন, এবং ফাইনালি ইউরিন কি হয় ইউরেথ্রা নামক অঙ্ক দিয়ে বেরিয়ে যায়। তো এই চারটা নতুন করে বলার কিছু নেই, এটা তোমরা জানো। নেক্সট দেখো কি বলছে, হিউম্যান এক্সক্রেটরি সিস্টেম, খুব ইম্পর্টেন্ট। ইন হিউম্যানস দ্য এক্সক্রেটরি সিস্টেম consists of a pair of kidneys, one pair of ureters, a urinary bladder and a urethra. অর্থাৎ আমরা আমাদের মানবদেহে বর্জ্য পদার্থ অপসারণের জন্য, অর্থাৎ দূষিত পদার্থ অপসারণের জন্য যে বিশেষ ব্যবস্থা করতে হয়েছে, সেই বিশেষ ব্যবস্থাটা কী নিয়ে গঠিত? এ পেয়ার অফ কিডনিস, অর্থাৎ এক জোড়া বৃক্ক, এক জোড়া গোপিনী, অর্থাৎ ওয়ান পেয়ার অফ ইউরেটাস, অর্থাৎ এক জোড়া গোপিনী। এ ইউরিনারি ব্লাডার, অর্থাৎ একটি ইউরিনারি ব্লাডার, এবং এ ইউরেথ্রা, অর্থাৎ একটি ইউরেথ্রা। অর্থাৎ ইউরিনারি ব্লাডার কি মানে মূত্রথলি, এবং ইউরেথ্রা মানে মূত্রাশয়। Kidneys are reddish-bound, bean-shaped structures situated between the levels of last thoracic and third lumbar vertebra, close to the dorsal inner wall of the abdominal cavity. অর্থাৎ বৃক্ক হলো এক প্রকার বর্জ্য পদার্থ অপসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্গান, যেটা কি হয়, বৃক্ক এক প্রকার হলো ব্রাউন, অর্থাৎ খয়েরি রঙের, লাভ খয়েরি রঙের, অর্থাৎ রক্তিম বাদামি বর্ণের এক প্রকার বিন শেপ, অর্থাৎ বিনের মতো দেখতে একটা আকৃতি বিশিষ্ট অঙ্গ। তো সেটা কোথায় অবস্থিত থাকে কিডনিটা? যে একেবারে লাস্ট থোরাসিক ভার্টিব্রা, অর্থাৎ T12 ভার্টিব্রার একেবারে লাস্ট বর্ডারে, এবং L3 অর্থাৎ থার্ড লাম্বার ভার্টিব্রা মাঝখানে একেবারে থাকে, এবং আমাদের যে উদর গহ্বরের ডরসাল ওয়ালের একেবারে খুব কাছাকাছি থাকে। ইচ কিডনি অফ অ্যান অ্যাডাল্ট হিউম্যান মেজার্স 10 থেকে 12 সেমি ইন লেন্থ, 5 থেকে 7 সেমি ইন ওয়াইড, 2 থেকে 3 সেমি ইন থিকনেস, উইথ অ্যান এভারেজ ওয়েট অফ 120 থেকে 170 গ্রাম। অর্থাৎ আমাদের মানবদেহের প্রত্যেকটা বৃক্কর দৈর্ঘ্য কত? 10 থেকে 12 সেমি, প্রস্থ কত? 5 থেকে 7 সেমি, এবং স্থূলতা কত? 2 থেকে 3 সেমি, এবং তাদের গড় ওজন কত হয়? 120 থেকে 170 গ্রাম। To the center of the inner concave surface of the kidney is a notch called hilum, through which ureter, blood vessels and nerve center. অর্থাৎ প্রত্যেকটা বৃক্কের যে অবতল তল থাকে উপরেতে, সেই অবতল তলের প্রত্যেকটা বৃক্কের অবতল তলের একেবারে মধ্যস্থলে এক প্রকার
নচ থাকে যেটাকে বলা হয় হাইলাম। এই হাইলাম দিয়ে কী কী পাস করে? ইউরেটার অর্থাৎ গোপিনী, ব্লাড ভেসেল অর্থাৎ রক্তজলক এবং বিভিন্ন প্রকার স্নায়ু এন্টার করে অর্থাৎ এর মধ্যে প্রবেশ করে। Inner to the hilum is a broad funnel-shaped space called the renal pelvis with projection called calyces. অর্থাৎ এই যে প্রতিটা বৃক্ষের অবতল তলের একেবারে মধ্যস্থানে যে হাইলাম নামক এই অংশটা থাকে, তো হাইলাম নামক অংশের একেবারে ভিতরের দিকে একেবারে চওড়া এটি ফানেল আকৃতির এক প্রকার জায়গা থাকে। তো এই জায়গাটাকে কি বলা হয়? রেনাল পেলভিস বলা হয়। এবং তাদের মধ্যে কতগুলো প্রবর্তক থাকে, তো সেগুলোকে বলা হয় ক্যালিসেস। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা, এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। কিডনির দৈর্ঘ্য, বস্তু, স্থূলতা এবং ওজন এগুলো দিয়ে কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কস আসতে পারে। দ্য আউটার লেয়ার অফ কিডনি ইজ এ টাফ ক্যাপসুল, অর্থাৎ প্রত্যেকটা বৃক্ষের বাইরের দিকে এক প্রকার শক্ত অর্থাৎ ক্যাপসুল জাতীয় স্ট্রাকচার দ্বারা পরিবদ্ধ থাকে। ইনসাইড দ্য কিডনি দেয়ার আর টু জোনস, অ্যান আউটার কর্টেক্স অ্যান্ড ইনার মেডুলা। অর্থাৎ কিডনির বৃক্কের ভিতরের দিকে দু প্রকার অঞ্চল থাকে। সব থেকে বাইরের অঞ্চলটাকে বলা হয় কর্টেক্স জোন এবং সব থেকে ভিতরের অঞ্চলটাকে বলা হয় মেডুলা জোন, এটা তোমরা সবাই জানো। দ্য মেডালা ইজ ডিভাইডেড ইন্টু এ ফিউ কোনিক্যাল মাসেস মেডুলারি পিরামিডস প্রজেক্টিং ইন্টু দ্য ক্যালিসেস। অর্থাৎ এই বৃক্কের মধ্যে যে মেডালা নামক অংশ থাকে, তো সেটা কতগুলো কর্নিকাল মাস অর্থাৎ কর্নিকাল ত্রিকোণাকার আকৃতির পিরামিড দ্বারা, যেগুলোকে বলে মেডুলারি পিরামিড দ্বারা পৃথক থাকে এবং তাদের মধ্যে এক প্রকার প্রবর্ধক থাকে যেটাকে বলা হয় ক্যালিসেস। তো কি বলছে? দ্য কর্টেক্স এক্সটেন্ডস ইন বিটুইন দ্য মেডুলারি পিরামিডস অ্যাজ রেনাল কলাম অফ বার্টিনি। অর্থাৎ বৃক্কের মধ্যে যে কর্টেক্স নামক অংশটা থাকে বাইরের দিকে, এই কর্টেক্স নামক অংশটা কতদূর পর্যন্ত বিস্তৃত থাকে? এই ভিতরের দিকে মেডুলারি পিরামিড, একটুকে বললাম ত্রিকোণাকার আকৃতি বিশিষ্ট মেডুলারি পিরামিডের ভিতর দিকে বিস্তৃত থাকে এবং কি হিসাবে থাকে? রেনাল কলাম, অর্থাৎ বৃক্কের স্তম্ভাকার অংশে বিন্যস্ত থাকে, যেটা কি বলা কলামস অফ বার্টিনি বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ফিগার 19.2-তে তোমরা কিডনি একটা লংগিটিউডিনাল সেকশন তোমরা দেখছো কিডনির। তো এই স্ট্রাকচারটা তোমরা জানো, খুবই সহজ স্ট্রাকচার, এটাতে নতুন করে বলার কিছু নয়। তো তোমরা যদি ভালো করে দেখো, যারা বই নিয়ে বসে আছো, তো এই স্ট্রাকচারটাতে দেখতে পারো যে এখানে একটা কলাম লাইন স্ট্রাকচার দেখবে আছে একেবারে রেনাল পেলভিস অঞ্চলে, এটাকে বলা হয় রেনাল কলাম। বাইরের দিকে তো কর্টেক্স থাকে এবং টাপ ক্যাপসুল থাকে, যেটা রেনাল ক্যাপসুল বলে। এবং এই যে মেডুলারি পিরামিড যেটা বললাম ত্রিকোণাকার মেডুলারি পিরামিড, এবং এই যে ক্যালিসেস দেখবে একটা আঙুলের মধ্যে এরকম প্রবর্ধক অংশ আছে, দেখবে কলামের পাশেই একটা এরকম প্রবর্ধক অংশ আছে। আমি হয়তো দেখাতে পাচ্ছি না, তোমরা দেখো একটু বইটা কেয়ারফুলি, তারা বুঝতে পারবে এখানে প্রবর্ধক অংশ, এটাকে বলা হয় ক্যালিসেস। এখানে আছে রেনাল আর্টারি, রেনাল ভেইন, তো এটা তো বলা কিছু না, এবং রেনাল পেলভিস আছে এবং ইউরেটার গোবিনী, এটা তো তোমরা জানোই স্ট্রাকচারটা। তো এই স্ট্রাকচারগুলো দেখে রাখবে, যদি কোনো স্ট্রাকচার দিয়ে কোশ্চেন দেয়। নর্মালি অটা স্ট্রাকচার দিয়ে কোশ্চেন দেয় না, তবে মক টেস্টে বা কোনো বই তোমরা সলভ করতে গিয়ে স্ট্রাকচার দিয়েও কোশ্চেন পেতে পারো, তবে সবই দেখে রাখা ভালো এনসিইআরটি। Each kidney has nearly 1 million complex tubular structure called nephrons, which are the functional units. অর্থাৎ আমরা, এটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা বৃক্কের মধ্যে 1 মিলিয়ন জটিল নায়িকাকার অংশ থাকে। তো প্রতিটা বৃক্ষের মধ্যে জটিল যে নায়িকাকার অংশ দেখা যায় সেটাকে বলা হয় নেফ্রন বলা হয়, যেটাই হচ্ছে বৃক্কের কার্যগত অংশ, নেফ্রন। ইচ নেফ্রন হ্যাজ টু পার্টস, দ্য গ্লোমেরুলাস অ্যান্ড দ্য রেনাল টিউবুল। অর্থাৎ প্রত্যেকটা নেফ্রনের মধ্যে দুটো অংশ দেখা যায়, যেটা বলা হয় গ্লোমেরুলাস একটা অংশ এবং রেনাল টিউবুল অর্থাৎ বৃক্ক নালিকা। Glomerulus is a tuft of capillaries formed by the efferent arteriole, a fine branch of renal artery. অর্থাৎ এই গ্লোমেরুলাসটা এক প্রকার জালকাকার অংশ নিয়ে ঘুরতে হয়, টাফট অফ ক্যাপিলারিস, প্রচুর জালকাকার অংশ নিয়ে ঘুরতে হয়, এবং যেটা কি নিয়ে মেনলি গঠিত হয়? এফারেন্ট আর্টেরিয়ল নামক জালিকাকার অংশ, যেটা কিসের ব্রাঞ্চ অর্থাৎ কিসের শাখা? সেটা হচ্ছে রেনাল আর্টারি, অর্থাৎ রেনাল ধমনির এক প্রকার শাখা।
ব্লাড ফ্রম দ্য গ্লোমেরুলাস ইজ ক্যারিড অ্যাওয়ে বাই দ্য ইফারেন্ট আর্টেরিওল। এই গ্লোমেরুলাসের মধ্যে যে ব্লাডটা অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে প্রবেশ করলো সেটা কি হয়, পরিস্রুত হয়, পরিস্রুত হয়ে তারপর সেটা ইফারেন্ট আর্টেরিয়াল দ্বারা পরিবাহিত হয়। তো গ্লোমেরুলাস দুই প্রকার টাপ ক্যাপিলারিস নিয়ে গঠিত আছে, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল আর একটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। The renal tubule begins with a double-walled cup-like structure called Bowman capsule. অর্থাৎ এই বৃক্কনায়িকা এই দ্বিস্তরীয় এক প্রকার কাপের মতো আকৃতি বিশিষ্ট অংশ নিয়ে গঠিত, যেটাকে কি বলা হয়, বাউম্যানস ক্যাপসুল, অর্থাৎ বাউম্যানের ক্যাপসুল বলা হয়। হুইচ এনক্লোজেস দ্য গ্লোমেরুলাস। এই বাউম্যান ক্যাপসুলটা কি করে গ্লোমেরুলাস নামক অংশটাকে পরিবেষ্টিত করে থাকে। Glomerulus along with Bowman's capsule is called the Malpighian body or renal corpuscle. অর্থাৎ এই বাউম্যান ক্যাপসুল সহ গ্লোমেরুলাস এই পুরো অংশটাকে কি বলা হয়, ম্যালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসেল, অর্থাৎ বৃক্ক কণিকা বলা হয়। কর্পাসেল মানে কি, কণিকা। এই বৃক্ক কণিকা বা ম্যালপিজিয়ান বডি নামেই সবাই থাকে এই গ্লোমেরুলাস এবং তার পরিবেষ্টিত এই বাউম্যান ক্যাপসুল এই পুরো অংশটাকে। The tubule continues further to form a highly coiled network proximal convoluted tubule. অর্থাৎ এই বাউম্যান ক্যাপসুল থেকে যে বৃক্ক নায়িকাটা উৎপন্ন হলো, যেটা হলো হাইলি কয়েলড হয়, কয়েল লাইক স্ট্রাকচার হয়, তো খুব প্যাঁচানো স্ট্রাকচার হয়, প্যাঁচানো জারকাকার স্ট্রাকচার হয়, যেটাকে কি বলা হয়, পররা সংবদ্ধ নালিকা বলা হয়, প্রক্সিমাল কনভোল্টেড টিউবেল। তো নিচে একটা তোমরা স্কিমেটিক ডায়াগ্রাম ফিগার 19.3-তে একটা স্কিমেটিক ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ। এই ডায়াগ্রামও তোমরা আগেও দেখেছো, নতুন করে বলার কিছু নাই। তো তোমরা এটা ভালো করে দেখতে পারো। এখানে যেমন বলছে অ্যাফারেন্ট আর্টেরিওল কোথা থেকে উৎপন্ন হচ্ছে, এই যে টাপ ক্যাপিলারিস, ভালো করে দেখো, গ্লোমেরুলাস, তারপরে যে কাপ লাইক স্ট্রাকচার বাউম্যান ক্যাপসুল, তারপরে হেনলিস লুপ, তোমরা আগেও জানো যে ডিসেন্ডিং লিম্বটা কি হয়, একটু থিক হয়, মোটা হয়, এবং অ্যাসেন্ডিং লিম্ব থাকবে, দুটো লিম্ব থাকে, এবং এর পাশাপাশি দেখবে একটা রক্তচরকের বিন্যাস থাকে ওর অপোজিট সাইডে মানে যখন আমরা কাউন্টার কারে মেকানিজম পড়বো তখন দেখবো যে অপোজিট টাইপের এর অসমোলারিটিটা থাকে এর হেনলিস লুপের। মানে হেনলিস লুপের যে অসমোলারিটিটা যে থেকে যে পর্যন্ত বিস্তৃত থাকে, এর পুরোপুরি রিভার্স প্রসেসটা কোথায় ভাসার একটা, তো এগুলো পরে জানবো। এই যে টাপ ক্যাপিলারিস ভাসার একটা দেখতে পাচ্ছ, তারপর ইফারেন্ট আর্টেরিওল তোমার উপরে একেবারে দেখতে পাচ্ছ, গ্লোমেরুলাস থেকে বের হলো, এবং এই যে প্রক্সিমাল কনভোলুটেড টিউবেল দেখতে পাচ্ছ, কয়েল লাইক স্ট্রাকচার, এবং ডিস্টাল কনভোলুটেড টিউবেল, যেটা কি হচ্ছে একবারে কালিকটিক ডাকে এসে মিশতেছে। তো এটা নতুন করে বলা কিছু না, এটা সবাই জানো। এবং ফিগার 19.4ও তোমরা ম্যালপিজিয়ান বডি যেটা বললাম, রেনাল কর্পাস, তো এটা তো সহজেই, এটা যে অ্যাফারেন্ট আর্টেরিয়াল ইফারেন্ট আর্টেরিয়াল মিলিত হয়ে টাপ ক্যাপিলারিস তৈরিগুলো গ্লোমেরুলাসের, এবং তার পাশে হচ্ছে বাউম্যান ক্যাপসুল, পুরো স্ট্রাকচারটা নিয়ে ম্যালপিজিয়ান বডি যেটা রেনাল কর্পাসের সৃষ্টি করে, এবং এর থেকে এই বাউম্যান ক্যাপসুল থেকেই প্রথম এই বৃক্ষ নালিকা সৃষ্টি হলো, কয়েল লাইক স্ট্রাকচার, যেটা হচ্ছে প্রক্সিমাল কনভোল্টেড টিউবেল অর্থাৎ পরাসম্পূর্ণ নালিকা। তো এগুলো ছবিগুলো নর্মাল ছবি, এগুলো তোমরা দেখেই বুঝতে পারবে। A hairpin shaped Henle's loop is the next part of the tubule which has a descending and ascending limb. অর্থাৎ এর পরবর্তীতে হেনলিস লুপ নামক এক প্রকার নালিকা থাকে, অর্থাৎ হেনলিস নায়িকা নামে যেটা পরিচিত, যেটা হেয়ারপিন শেপ, অর্থাৎ চুলের ঝুটির মতো হেয়ারপিন শেপড হয়। অর্থাৎ এটা দু প্রকার লিম্ব থাকে, একটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, একটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। এটা তোমরা সবাই জানো। দ্য অ্যাসেন্ডিং লিম্ব কন্টিনিউস অ্যানাদার হাইলি coiled tubular region called distal convoluted tubule. অর্থাৎ এই অ্যাসেন্ডিং লিম্বটা, হেনলিস লুপের অ্যাসেন্ডিং লিম্বটা পরবর্তীতে এক প্রকার হাইলি কয়েল, খুবই প্যাঁচানো এক প্রকার নায়িকাকার অংশ সৃষ্টি করে, যেটাকে কী বলা হয়, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, অর্থাৎ দূর সংবদ্ধ নালিকা। দ্য ডিসিটিস অফ মেনি নেফ্রনস ওপেন ইনটু এ স্ট্রেট টিউবুল কল কালেক্টিং ডাম। অর্থাৎ এই দূর সংবদ্ধ নায়িকা পরবর্তীতে এই নেফ্রন জাতীয় অঙ্গের মধ্যে এক প্রকার আর এক প্রকার যে একবার স্ট্রেট টিউব, একেবারে সোজাসুজি এক প্রকার নালিকায় উন্মুক্ত হয়, সোজাসুজি এক প্রকার নায়িকায় উন্মুক্ত হয় দূরসংবদ্ধ নালিকার, যেটা কি বলা হয় কালেক্টিং ডাক, অর্থাৎ সংগ্রাহক নালিকা। Many of which converts and open into the renal pelvis through medullary pyramids into the calyces.
অর্থাৎ এই যে সংগ্রহ নায়িকা যে উন্মুক্ত হলো, যে দূরসংবদ্ধ নায়িকা যে পরবর্তীতে সংগ্রহ নায়িকা উন্মুক্ত হলো, এই সংগ্রাহক নায়িকাটা কী করে, এই সংগ্রাহক নায়িকাটা পরবর্তীতে বৃক্কের পেলভিস অঞ্চলের মধ্যে উন্মুক্ত হয় কিসের দ্বারা, বিভিন্ন প্রকার মেডুলারি পিরামিডস, অর্থাৎ মেডুলারি পিরামিড জাতীয় অংশেতে উন্মুক্ত হয়, যেটা কোথায় তা বিন্যস্ত থাকে বৃক্কের ক্যালিসেস নামক ক্যালিক্স নামক অংশে, প্রবর্ধক অংশে। বলা হলো এই ক্যালিক্স নামক প্রবর্ধক অংশে এটা উন্মুক্ত থাকে। The Malpighian corpuscle, proximal commutative and distal commutative tubule of the nephron are situated in the cortical region of the kidney, whereas loop of Henle dips into the medulla. অর্থাৎ এই ম্যালপিজিয়ান কণিকা, এই পরাসংবদ্ধ নালিকা, দূরসংবদ্ধ নালিকা, নেফ্রনের যে এই যে অংশগুলো, এইগুলো কোথায় বিন্যস্ত থাকে, বৃক্কের একেবারে কর্টিক্যাল অংশে বিন্যস্ত থাকে। এবং লুপ অফ হেনলি যে স্ট্রাকচারটা, যেটার মধ্যে অ্যাসেন্টি ডিসেন্টি লিপ দুটোই থাকে, তো লুপ অফ হেনলি মেডুলাতে গভীর অংশে প্রবেশ করে, ডিপ ইন্টু মেডুলা, অর্থাৎ মেডুলার একেবারে গভীরে প্রবেশ করে। কেন প্রবেশ করে এরপর সেটা আমরা জানবো, কারণ ইউরিন এখানে কনসেন্ট্রেশন হয়, মূত্রের গাঢ়ত্ব সৃষ্টি, এবং যে কোনো জলীয় তরলের গাঢ়ত্ব সৃষ্টি করার জন্য এই ব্যবস্থাটা করা হয়। সেটা আমরা যখন কাউন্টার কারেন্ট মেকানিজম দেখবো তখন সেখানে জানবো। In majority of nephrons, the loop of Henle is too short and extend only very little into the medulla. অর্থাৎ বেশিরভাগ নেফ্রনের ক্ষেত্রেই লুপ অফ হেনলিটা সব থেকে একটু ছোট টাইপের হয়, এবং এটা বেশি দূর এক্সটেন্ড করে না, অর্থাৎ বেশি দূর বিস্তৃত হয় না মেডুলার যে খুব গভীরে ঢুকবে সেটা না, মেডুলার একেবারে খুব কম অংশে সেটা বিস্তৃত হয়। সাচ নেফ্রন আর কল কর্টিক্যাল নেফ্রন, অর্থাৎ এই প্রকার নেফ্রনকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন। In some of the nephrons, the loop of Henle is very long and runs deep into the medulla. অর্থাৎ বেশিরভাগ নেফ্রনের ক্ষেত্রে এই বেশিরভাগ নেফ্রনের ক্ষেত্রে তো লুপ অফ হেনলিটা খুব গভীরে প্রবেশ করে, অল্পিতে প্রবেশ করে, যেটা আমরা দেখলাম কর্টিক্যাল নেফ্রন। এবং কিছু নেফ্রনের ক্ষেত্রে একেবারে খুব অল্প যৎসামান্য নেফ্রনের ক্ষেত্রে কী হয়, লুপ অফ হেনলিটা খুব গভীরে প্রবেশ করে, মেডুলার ডিপ অংশ, এটা খুব গভীরে প্রবেশ করে, এবং এর মধ্যে ইউরিন কনসেন্ট্রেশন এবং আদার কোনো তরলের ফ্লুইডের কনসেন্ট্রেশনটা সব থেকে বেশি হয়। তো এই প্রকার নেফ্রনকে কী বলা হয়, দিস নেফ্রনস আর কল্ড জাক্সটামেডুলারি নেফ্রন, অর্থাৎ এই প্রকার নেফ্রনকে বলা হয় জাক্সটামেডুলারি নেফ্রন। মাইন্ড ইট, এটা কিন্তু দুইটার মধ্যে খুব পার্থক্য আছে। কর্টিক্যাল নেফ্রনে কী হয়, লুপ অফ হেনলিটা মেডুলাতে খুব লিটিল অংশে বিস্তৃত থাকে, খুব ডিপে প্রবেশ করে না। এবং জাক্সটামেডুলার নেফ্রনে কী হয়, এই লুপ অফ হেনলিটা সবচেয়ে ডিপে প্রবেশ করে, এবং এর মধ্যেই কনসেন্ট্রেশনটা বেশি হয়, গাঢ়ত্বের পার্থক্যটা বেশি সৃষ্টি হয়। The efferent arteriole emerging from the glomerulus form a fine capillary network and the renal tubule called the peritubular capillaries. অর্থাৎ এই যখন আমরা গ্লোমেরুলাসের টাপটার ক্যাপিলারিটা দেখলাম, তো সেখানে দুই প্রকার আর্টেরিয়াল দেখলাম, এফারেন্ট আর্টেরিয়াল, ইফারেন্ট আর্টেরিয়াল। যে ইফারেন্ট আর্টেরিয়াল যখন গ্লোমেরুলাস থেকে নির্গত হয়, তার পরবর্তীতে সেটা এক প্রকার জালকাকার বিন্যাস সৃষ্টি করে, সেটা জালকাকার বিন্যাসটা এই বৃক্ক নায়িকাগুলোর চারপাশে পরিবেষ্টিত থাকে। এগুলোকে কী বলা হয়, পেরিটিউবুলার ক্যাপিলারিজ, অর্থাৎ পেরিটিউবুলার জালক বলা হয়। A minute vessels of this network runs parallel to the Henle's loop, forming a U-shaped vasa recta. অর্থাৎ এই পেরিটিউবুলার ক্যাপিলারিজ, অর্থাৎ পেরিটিউবুলার জালকের এই পাশাপাশি সমান্তরালে খুব সূক্ষ্ম জালকাকার এক প্রকার বিন্যাস থাকে, যেটা ইউ-শেপ আকৃতি হেনলিস লুপের একেবারে সমান্তরালে বিন্যস্ত থাকে, যেটাকে কী বলে ভাসা রেক্টা। ভাসা রেক্টা ইজ অ্যাবসেন্ট হাইলি রিডিউস ইন কর্টিক্যাল নেফ্রনস। খুব ইম্পর্টেন্ট যে কর্টিক্যাল নেফ্রন, যেটা আমরা একটু আগে দেখলাম, এই কর্টিক্যাল নেফ্রনের মধ্যে ভাসা রেক্টা স্ট্রাকচারটা থাকে না, অর্থাৎ হাইলি রিডিউস থাকে, অর্থাৎ খুবই থাকলেও খুবই কম থাকে। কেন কম থাকে, এটার কারণটা কী হচ্ছে, যে দেখো কর্টিক্যাল নেফ্রনসটা কী হচ্ছে, মেডুলার একেবারে ডিপে প্রবেশ করছে না, এবং লুপ অফ হেনলিটা ওর মধ্যে বেশিটা বিস্তৃত না, তো ভাসা রেক্টাটা তো ওটা পরিমাণ বিস্তৃত প্রসারণে বিশেষ স্থানটা পাবে না। এবং জাক্সটামেডুলারি নেফ্রনে কী হয়, এই লুপ অফ হেনলিটা সব থেকে ডিপে প্রবেশ করে, অর্থাৎ এর মধ্যে প্রচুর স্পেস পাওয়া যায়। ডিপে প্রবেশ করলে কি, মেডুলার ডিপে প্রবেশ করে, এর মধ্যে ভাসা রেক্টাটা প্রসারণের জন্য বিভিন্ন স্পেস পায়, তো এর মধ্যে ভাসা রেক্টাটা মেনলি থাকে জাক্সটামেডুলারি নেফ্রনে, কর্টিক্যাল নেফ্রনে থাকে না, খুব থাকলেও খুবই কম থাকে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট, ইউরিন ফর্মেশন, মূত্র উৎপন্ন প্রক্রিয়া। ইউরিন ফর্মেশন ইনভলভস
three main processes, namely glomerular filtration, reabsorption and secretion, that takes place in different parts of the nephron. অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে মূত্র উৎপন্ন হয়, এই মূত্র উৎপন্ন তিনটা বিশেষ প্রক্রিয়ার উপর নির্ভর করে, খুব খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, গ্লোমেরুলার পরিশ্রুতকরণ, রিঅ্যাবজর্পশন পুনর্বিশোষণ এবং সিক্রেশন ক্ষরণ, এবং এটা নেফ্রনের বিভিন্ন অংশের মধ্যে সংঘটিত হয়, এই তিন প্রকার প্রক্রিয়া। The first step in urine formation is the filtration of blood, which is carried out by the glomerulus and is called glomerular filtration. অর্থাৎ এই মূত্র উৎপাদনের প্রথম ধাপটা কি হলো, যে রক্তের পরিশ্রুতকরণ, যেটা কি হয় গ্লোমেরুলাস অংশে সংঘটিত হয়, রক্তের পরিশ্রুতকরণ প্রক্রিয়া, এটাকে কি বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন, অর্থাৎ গ্লোমেরুলার পরিশ্রুতকরণ। অন অ্যান অ্যাভারেজ 1100 থেকে 1200 milliliter of blood is filtered by the kidneys per minute, which constitute roughly 1/5 of the blood pumped out by each ventricle of the heart in a minute. অর্থাৎ আমরা যদি গড় হিসাব করি, তো গড় হিসাবে আমরা দেখতে পাই যে প্রত্যেক মিনিটে প্রত্যেকটা বৃক্কের দ্বারা 1100 থেকে 1200 মিলিলিটার রক্ত পরিশ্রুত হয়, এবং এটা রাফলি, অর্থাৎ বলতে গেলে প্রায় প্রত্যেক মানে কার্ডিয়াক সাইকেলের সময় প্রত্যেকটা হৃৎপিণ্ডের প্রত্যেকটা নিলয় দ্বারা যে রক্ত পাম্প হয় বা রক্ত পরিশ্রুত হয় তার 1/5 অংশ। The glomerular capillary blood pressure causes filtration of blood through three layers, that is in the endothelium of glomerular blood vessels, the epithelium of Bowman capsule and a basement membrane between these two layers. অর্থাৎ এই যে রক্তের পরিশ্রুতকরণ, এই রক্তের পরিশ্রুতকরণ প্রক্রিয়া কী কারণে ঘটে, এই গ্লোমেরুলার ক্যাপিলারি ব্লাড প্রেশার, অর্থাৎ গ্লোমেরুলাস অংশ রয়েছে, ক্যাপিলারি অংশ আছে, জালকাকার অংশ আছে, তার মধ্যে এক প্রকার রক্তচাপ সৃষ্টি হয়। এই রক্তচাপের মাধ্যমে গ্লোমেরুলার অংশে রক্তের পরিস্রবণ মোটামুটি তিনটা স্তরে থাকে। এই তিনটা স্তরটা কি, গ্লোমেরুলার রক্তচালকের এন্ডোথেলিয়াম স্তর, বাউম্যান ক্যাপসুলের এপিথেলিয়াম স্তর, এবং এই দুটো স্তরের মধ্যে এক প্রকার বেসমেন্ট মেমব্রেন থাকে। The epithelial cells of Bowman capsule called podocytes are arranged in intricate manner so as to leave some minute spaces called filtration slits or slit spore. অর্থাৎ বাউম্যান ক্যাপসুলের এপিথেলিয়াল স্তরে এক প্রকার কোষ থাকে, ইন্ট্রিকেট ম্যানার, একটা সজ্জাকারে এক প্রকার কোষ থাকে, যেটাকে কী বলে পোডোসাইট কোষ। এই পোডোসাইট কোষের মধ্যে কিছু সূক্ষ্ম অংশ থাকে, মাইনুট স্পেসেস থাকে, যেগুলোকে কী বলে ফিল্ট্রেশন স্লিট, অর্থাৎ পরিশ্রুতকরণের জন্য বিশেষ স্লিট লাইক স্ট্রাকচার, অর্থাৎ স্লিট পোর্স বলা হয়। সূক্ষ্ম ছিদ্র থাকে যেগুলোর মধ্যে, ফিল্ট্রেশন ছিদ্র বলা হয়, যার মধ্য দিয়েই রক্ত মেইনলি পরিশ্রুত হয়, অর্থাৎ ব্লাড ফিল্ট্রেশন প্রক্রিয়াটা ঘটতে থাকে। Blood is filtered so finely through these membranes that almost all the constituent of the plasma except the protein pass onto the lumen of the Bowman capsule. Therefore, it is considered as a process of ultrafiltration. অর্থাৎ রক্ত এই তিনটা স্তরের মধ্য দিয়ে খুব সহজেই পরিশ্রুত হয়, এবং প্লাজমার প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট, মানে প্লাজমার মধ্যে যেসব উপাদান সমূহ থাকে, উপাদানগুলো প্লাজমা গঠন করে প্রত্যেকটা দ্রব্যাদি এর মধ্য দিয়ে পরিশ্রুত হয়, কিন্তু একমাত্র প্রোটিন এর মধ্য দিয়ে পরিশ্রুত হয় না। মানে বাউম্যান ক্যাপসুলের গহ্বরের মধ্যে দিয়ে একমাত্র প্রোটিন পরিশ্রুত হয় না। কেন হয় না? সবথেকে কারণ প্রোটিনের আণবিক ভর মলিকুলারের অনেক হাই থাকে, সবচেয়ে বেশি থাকে, তো এই বড় আকারের প্রোটিন তো এর মধ্য দিয়ে পাস হতে পারে না। তো এই প্রক্রিয়া থেকে প্রথম স্টেপটাকে কি বলা হয়, মানে প্রথম মূত্র উৎপাদনের প্রথম ধাপকে বলা হয় আল্ট্রা ফিল্ট্রেশন। নেক্সট দেখো কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ ফিল্টার ফর্ম বাই দ্য কিডনিস পার মিনিট ইজ কল্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। অর্থাৎ প্রত্যেকটা বৃক্কের দ্বারা প্রত্যেক মিনিটে যত প্রকার পরিশ্রুতকরণ পদার্থ উৎপন্ন হয়, পরিশ্রুত পদার্থ উৎপন্ন হয়, এই জিনিসটাকে কি বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ গ্লোমেরুলার পরিশ্রুতকরণের হার।
খুব ইম্পর্টেন্ট, এই মানটা কিন্তু মনে রাখতে হবে। এই মানটা দিয়ে এমসিকিউ দেয়, শর্ট কোশ্চেন সব কিছু দেয়, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারও এসেছে কোশ্চেন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ইন এ হেলদি ইন্ডিভিজুয়াল ইজ অ্যাপ্রক্সিমেটলি 125 মিলিলিটার পার মিনিট, দ্যাট ইজ 180 লিটার্স পার ডে। অর্থাৎ এই গ্লোমেরুলার পরিস্থিতিকরণের হার প্রত্যেকটা নিজস্ব ব্যক্তির দেহে মানে প্রায় কত হয়, মিনিটে 125 মিলিলিটার অর্থাৎ, এবং পার ডে অর্থাৎ প্রতিদিনে 180 লিটার হয়। দ্য কিডনিস হ্যাভ বিল্ট ইন মেকানিজম ফর দ্য রেগুলেশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ এই বৃক্কের মধ্যে এক প্রকার বিশেষ প্রক্রিয়া থাকে যেটা গ্লোমেরুলার পরিস্থিতিকরণের হারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওয়ান সাচ এফিশিয়েন্ট মেকানিজম ইজ ক্যারিড আউট বাই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, এবং এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়া সেটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস দ্বারা। Juxtaglomerular apparatus is a special sensitive organ formed by cellular modification in the distal convoluted tubule and the afferent arteriole at the location of their contact. অর্থাৎ এই জাক্সটাগ্লোমেরুলার যে অ্যাপারেটাস অংশটা, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস অংশটা একটি বিশেষ অংশ যেটা কি হয়, এক প্রকার কোষের মডিফিকেশনের ফলে তৈরি হয়, এবং এই অংশটা কোথায় তৈরি হয়, দূরসংবর্ত নালিকা, দূরসংবর্ত নায়িকা, এবং আমরা যে দেখলাম গ্লোমেরুলার টাপ ক্যাপিলারিজ যে অ্যাফারেন্ট আর্টেরিয়ল এর সংযোগস্থলে গঠিত হয়। ডিস্টাল কনভলিউটেড টিউবুল অ্যান্ড অ্যাফারেন্ট আর্টেরিয়ল এদের সংযোগস্থলে এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস অংশটা তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট। A fall in glomerular filtration rate can activate the juxtaglomerular cells to release renin, which can stimulate the glomerular blood flow and thereby the glomerular filtration rate back to normal. অর্থাৎ যখন এই গ্লোমেরুলার পরিস্থিতিকরণের হারটা খুবই কমে যায়, ফল করে যায়, তো এই প্রক্রিয়াটা কী করে, এক প্রকার ফিডব্যাক কন্ট্রোল প্রক্রিয়া এটাকে বলতে পারো তোমরা। তো কী করে, যে গ্লোমেরুলার সেলকে সক্রিয় করে। জাক্সটা গ্লোমেরুলার সেল সক্রিয় হলে কী হয়, এর মধ্যে থেকে রেনিন ক্ষরিত হয়। এই রেনিন কী করে, গ্লোমেরুলাসের মধ্যে রক্তের প্রবাহটাকে বৃদ্ধি করে অর্থাৎ উদ্দীপ্ত করে, এবং পরবর্তীতে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। A comparison of the volume of the filtrate formed per day 180 liters per day with that of the urine release 1.5 liters suggests that nearly 99% of the filtrate has to be reabsorbed by the renal tubules. অর্থাৎ আমরা যদি একটা তফাৎ করতে চাই যে আমাদের প্রত্যেক দিনে কতটা পরিমাণ রক্ত পরিশ্রুত হয়, যে দেখা যায় যে 180 লিটার, যেটাকে বলে গ্লোমেরুলার পরিশ্রুতকরণের হার, এবং কতটা পরিমাণ মূত্র উৎপন্ন হয় 1.5 লিটার। তো দেখো যে 180 লিটার পরিশ্রুতকরণ হয়, তার মধ্যে থেকে মাত্র 1.5 লিটার মূত্র উৎপন্ন হয়। তো এইটাই কি আমাদের ব্যাখ্যা করে যে সব থেকে বেশিরভাগটা মানে 99% এই পরিশ্রুতকরণ তরল অর্থাৎ পরিশ্রুত ব্লাড কী হয়, বিভিন্ন বৃক্ক নালিকায় পুনর্বিশ্বসিত হয়, অর্থাৎ রিঅ্যাবজর্পশন হয়, পুনর্বিশ্বসনকরণ হয়। দিস প্রসেস ইজ কল্ড রিঅ্যাবজর্পশন, যেটা বললাম পুনর্বিশ্বসন। অর্থাৎ যতটা পরিমাণ রক্ত পরিশ্রুত হয় তার বেশিরভাগটাই 99%ই যেহেতু পুনর্বিশ্বসিত হয়ে যায়, রিঅ্যাবজর্ব হয়ে যায়, তো তার ফলে মূত্র খুব কম পরিমাণে উৎপন্ন হয়, যেটা হয় 1.5 লিটার। খুব ইম্পর্টেন্ট এটা। The tubular epithelial cells in different segments of nephron performs this either by active or passive mechanism. অর্থাৎ আমাদের নেফ্রনের বিভিন্ন অংশের মধ্যে যে নায়িকাকার অংশগুলো থাকে, তো তাদের মধ্যে যে ইপথেলিয়াল কোষ কলাগুলো থাকে, তো তারা মূত্র উৎপাদনে বিভিন্ন প্রকার সক্রিয় এবং নিষ্ক্রিয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, অ্যাক্টিভ অর প্যাসিভ। ফর এক্সাম্পল সাবস্টেন্স লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম এক্সেট্রা। এবং কী কী দ্রব্যসমূহের পরিবহন করতে সাহায্য করে, পুনর্বিশ্বসন, ক্ষরণ, এগুলো কী কী মেনলি সাবস্টেন্সের ঘটে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম। In the filtrate are reabsorbed actively whereas the nitrogenous waste are reabsorbed by passive transport. অর্থাৎ আমরা দেখতে পাই যে নেফ্রনের বিভিন্ন অংশের মধ্যে যে নায়িকাকার অংশগুলো থাকে, তাদের মধ্যে যে এপিথেলিয়াল কোষগুলো কলাগুলো থাকে, তো তাদের মধ্যে এই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম সক্রিয়ভাবে পুনর্বিশ্বসিত হয়, এবং নাইট্রোজেন ঘটিত দূষিত বর্জ্য পদার্থগুলো নিষ্ক্রিয়ভাবে পুনর্বিশ্বসিত হয়। Reabsorption of water also occurs passively in the initial segment of nephron. অর্থাৎ
নেফ্রনের একেবারে সম্মুখ অংশে আমরা দেখতে পাই যে নিষ্ক্রিয়ভাবে জল পুনর্বিশ্বসিত হয়। ডিউরিং ইউরিন ফর্মেশন দ্য টিউবুলার সেল সিক্রেট সাবস্টেন্স লাইক হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়া ইনটু দ্য ফিল্ট্রেট। অর্থাৎ মূত্র উৎপাদনের সময় এই নাহিকাকার কোষগুলো কি করে, বিভিন্ন প্রকার দ্রব্যসমূহের ক্ষরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়া এইসব দ্রব্যসমূহ ওই পরিশ্রুত তরল বা রক্তের মধ্যে ক্ষয়িত করে, মানে ক্ষরণ প্রক্রিয়া চলে। Tubular secretion is also an important step in urine formation as it helps in the maintenance of ionic and acid-base balance of body fluids. অর্থাৎ আমাদের দেহে মূত্র উৎপাদনের ক্ষেত্রে একটা বিশেষ প্রক্রিয়া হলো টিউবুলার সিক্রেশন, অর্থাৎ টিউবুলার ক্ষরণ। এবং এই প্রক্রিয়াটা, টিউবুলার ক্ষরণ প্রক্রিয়াটা কিসে সাহায্য করে? এই আমাদের শরীরে বিভিন্ন প্রকার দেহ তরলের মধ্যে আয়নের এবং অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট প্রক্রিয়া। তো আজকের ভিডিওতে আমি এইটুকু পর্যন্তই পড়ালাম, মানে এইটুকু পর্যন্তই ডিসকাস করলাম। তো নেক্সট পার্ট 2-তে এর অর্থাৎ এক্সক্রেটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন, এই পার্ট 2-তে নেক্সটটুক শেষ করে দিব। অর্থাৎ এরপরে আছে ফাংশন অফ দ্য টিউবুলসের কী কী ফাংশনগুলো, এবং মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ দ্য ফিল্ট্রেট, এই পার্টগুলো, এবং রেগুলেশন, কিডনি ফাংশন, মিক্সচুরেশন। অর্থাৎ নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এবং NEET 2024 অ্যাসপিরেন্ট ভাই ও বোনেরা, তোমরা তোমাদের যদি ভিডিওটা দেখার পর কোনো যদি কোশ্চেন তোমাদের জাগে এনসিইআরটি রিলেটেড, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে করতে পারো, বা এনসিইআরটি বাইরেও যদি চাও করতে পারো, বাট এনসিইআরটির মধ্যে থেকেই করার চেষ্টা করো। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় আমাকে নিশ্চয়ই তোমরা বলবে, কমেন্ট করবে, এবং পিকচারগুলো ভালো মতো দেখতে থাকো, এবং ভালো মতো খুঁটিয়ে লাইন থেকে পড়ো। তো চলো, আর বেশি কথা বলবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে। পার্ট 2 খুব শীঘ্রই আসবে। থ্যাংক ইউ।